নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গল্প বাচ্চা ভূতের খপ্পরে। গল্পটা শুনেছিলাম বাজপেয়ীদার কাছে। পুরো নাম জগদানন্দ বাজপেয়ী, তবে পদবী থেকে যেমন হয় তা নন। কয়েক পুরুষ ধরেই এরা একেবারে অত্যন্ত বাঙালি মধ্যবিত্ত মানুষ। বাজপেয়ীদা নিজে তো অগ্নিযুগের বিখ্যাত একজন বিপ্লবী ছিলেন। পরাধীনতার আমলে বহু বছর তিনি জেলে কাটান। সেই সময় ইংরেজদের হাতে শারীরিক নির্যাতনও তাকে কম ভোগ করতে হয়নি। তবে আমার সঙ্গে তার সাক্ষাৎ পরিচয় ঘটে দেশ স্বাধীন হওয়ার পরে। তখন তিনি আনন্দবাজার পত্রিকায় সম্পাদকীয় নিবদ্ধ লেখেন, আর আমি একজন উঠতি সাংবাদিক ছিলাম সেই সময়। ওই একই কাগজের রবিবাসরীয় বিভাগে কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবিবাসরীয় বিভাগে তখন খুব আড্ডা জমত। বাজপেয়ীরাও সেই আড্ডায় যোগ দিতেন। মুড়ি, তেলে ভাজা, চায়ের সঙ্গে চলতো নানা রকমের গল্পগুজব। বাজপেয়ীদাকে সেই আসরে আমি প্রথম দেখি। মুর্শিদাবাদের মানুষ, যেমন টকটকে গায়ের রং, তেমনই 6 ফুট লম্বা তার চেহারা। বয়স হয়েছে, কিন্তু পেটানো স্বাস্থ্য, শরীরে এতটুকু টস্কায়নি। তার উপরে আবার মুখে সব সময় নির্মল এক টুকরো হাসি খেলে বেড়াতো, যেন বয়সের ভার তাকে ছুতেই পারত না। প্লিজ মানুষ ছিলেন, আর গল্প বলতেন চমৎকার, বেশিরভাগই ভূতের গল্প। এমন সব ভূতের গল্প যা শুনলে গায়ে কাঁটা দেয়। আমি তো ভূত বিশ্বাস করি না, কিন্তু বাজপেয়ীদা এমনভাবে গল্পগুলো বলতেন যে শুনে মনে হতো কি জানি বাবা, হবে হয়তো। তা এখানে যে গল্পটা তোমাদের শোনাবো সেটা তারই কাছে শুনেছিলাম, বুঝলে? তাই তারই জবানিতে সেটা বলা যাক। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে বাজপেয়ীদা তারপর বললেন, আপনারা যে ভূত প্রেত মানেন না সে আমি ভালোই জানি, কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? আমার জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। যেমন ধরুন, আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল, সেই সময় হঠাৎ একদিন আমাদের ঘরের বাইরের বারান্দায় একজন লোক এসে দাঁড়ালো। আমার খুব চেনা লোক, মুর্শিদাবাদের মানুষ। এক সময় আমাদের দলের হয়েও কাজকর্ম কম করেনি। আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটু হেসে সে আমায় বলে, তোর তো ছাড়া পাবার সময় হয়ে এলো। বলে সে আর দাঁড়ায় না, বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। খানিক বাদে তাকে আর দেখতে পেলাম না। সত্যি বলি, লোকটাকে দেখে আমার মুখে কোনো কথা চড়ছিল না। আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। সে তো আমাদের মতন পুলিশের হাতে ধরা পড়েনি, তাহলে এই সন্ধ্যা রাতে সে এখানে এলো কি করে? এখন তো ভিজিটার আর সময় নয়, জেলে ফাটক বন্ধ হয়ে গেছে। তাহলে কিন্তু আমার অবাক হওয়ার আর কিছু বাকি ছিল। পরদিনই জানতে পারি আমার রিলিজ অর্ডার এসে গেছে।
অর্থাৎ লোকটি আমাকে মিথ্যা কথা বলে যায়নি। তবে কিনা আসল ধাক্কাটা খাই দেশের বাড়িতে ফিরে। জেল থেকে ছাড়া পেয়ে দেশের বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি মাত্র 2 দিন আগে জেলের বারান্দায় যাকে দেখেছি, শুধু দেখেছি নয়, আমাকে বারান্দা থেকে জানিয়েছিল যে আমার ছাড়া পাবার সময় হয়ে এলো, সে নাকি সপ্তাহখানেক আগে মারা গেছে। এখন বলুন, কি ব্যাখ্যা দেবেন আপনারা? আরে মশাই, এর কি কোনো ব্যাখ্যা হয়? ব্যাখ্যা হয় না। আসল কথা হলো আত্মা আছে, তেমন ভূতও আছে। জেলখানায় যাকে দেখেছিল সে কি মোটেই রক্ত মাংসের মানুষ? মোটেই না, সে হলো আত্মা। তবে হ্যাঁ, যেমন ভালো আত্মাও আছে, মন্দ আত্মাও আছে বই কি। আমি যার দেখা পেয়েছিলাম সে হলো ভালো লোকের আত্মা, বুঝলে? তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে একটা ভালো খবর দিয়ে গেল। কি বিশ্বাস হচ্ছে না আপনাদের? বাজপেয়ীদার কথা শুনে বুঝলুম আমরা যদি না বিশ্বাস হচ্ছে বলি, তাহলে এক্ষুনি তিনি থামিয়ে দেবেন তার গল্প। তাই হামলে পড়লুম, খুব বিশ্বাস হচ্ছে, খুব বিশ্বাস হচ্ছে। তবে কিনা ভালো আত্মার কথা শুনলুম, এবারে একটা খারাপ আত্মার গল্প শুনবো। নাকি কখনো খারাপ আত্মার খপ্পরে আপনি পড়েননি? তাও পড়েছি, বাজপেয়ীদা বললেন। অনেকবার পড়েছি। একবার তো হাট থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার ধারে এক বিচ্ছিরি এক আত্মার পাল্লায় পড়েছিল। সেবারে যে ফ্যাসাদে পড়ে গিয়েছিলুম সে কথা আর বলার মতন নয়। নেহাত ভাগ্যের জোর, তাই তার হাত থেকে ছাড়ান পেয়ে অনেক কষ্টে বাড়িতে ফিরতে পারি। কি হয়েছিল? এক পোস্ত চা এসে গিয়েছিল ইতিমধ্যে। বাজপেয়ীদা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন, বলছি। গল্পটা এবারেও তার জবানিতে শোনা যাক। চা শেষ করে রুমালে মুখ মুছে বাজপেয়ীদা বললেন, আমাদের দেশের বাড়ি থেকে 3 মাইল দূরে 4 একটা হাট বসে। মস্ত হাট, নানা রকমের বিস্তর জিনিস আছে সেখানে। আনাজপত্র, মাছ ইত্যাদি শৌখিন মনোহারী জিনিসও নেহাত কম নেই। তাছাড়া আসে দা, কুড়ুল, খন্তা, কোদাল, মাং, লাঙল পর্যন্ত। অর্থাৎ গ্রামের মানুষের প্রয়োজনীয় সব কিছু সেখানে মেলে। আমার অবশ্যই অত সব জিনিসের দরকার নেই। সেফ সপ্তাহখানেক চলতে পারে এই রকম আনাজপাতি কিনব। আর হ্যাঁ, হাট যেখানে বসে তার 1/2 মাইলের মধ্যেই আমার এক বন্ধুর বাড়ি। তার সঙ্গে এই ফাঁকে একবার দেখাও করব। তারপর সন্ধে লাগার আগে রওনা হব বাড়ির দিকে। অন্ধকারে ভয় নেই, শুক্লপক্ষের নবমী, আকাশে জ্যোৎস্না আলো থাকবে। গ্রামের রাস্তা হলেও খানাখন্দে ভরা নয়। ফাঁকা মাঠের মধ্য দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফেটা মোটেই শক্ত হবে না। একটুক্ষণ চুপ করে রইলেন বাজপেয়ীদা। তারপর বললেন, রওনা হয়েছিল 4টে নাগাদ। 5টার মধ্যে হাটে গিয়ে পৌঁছে যাই। পশ্চিমা যে ভিত্তটির সঙ্গে ছিল, অনাজপতি কিনে তার মাথায় ধামাটা তুলে দিলুম। সে বলল, যা দিয়ে সে বাগানের মাটি কোপায় সেই কোদালের লোহায় ফলায় মরচে ধরেছে, নতুন এক ফলা কেনা দরকার। বন্ধুটির সঙ্গে দেখা করে এলুম তার বাড়িতে গিয়ে। তার কাছে 100 টাকা পাওনা ছিল, তাও মিটিয়ে দিল সে। তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু
দেরি হয়ে গেল। তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ হলো না। পথে নেমে দেখি সন্ধে পেরিয়ে গেছে। ভাবলুম তা হোক, আকাশে দিব্যি তো চাঁদ উঠেছে, তখন আর কিসের ভাবনা। সঙ্গে অবশ্য কিছু টাকাও রয়েছে, কিন্তু পথে তো আর চোর ডাকাতের ভয় নেই, থাকলেই বা কি। আমি তো আর সেফ আমাদের ভিত্তটিকে নিয়ে পথটা পাড়ি দেব না। হাট ফেরত আরও বিস্তর লোকজন নিশ্চয়ই সঙ্গে পেয়ে যাব। গ্রীষ্মকাল, দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাটের লোকজনদের সঙ্গে গল্পগুজব করতে করতে নিশ্চিন্তে এই 3-4-5 মাইল পথ অনায়াসে হাঁটা যাবে। কিন্তু খানিকটা পথ এগিয়ে গিয়েই ঠাউর হলো পথ একেবারে নির্জন। আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা করে তারা ফিরে গেছে। নেহাতি 2-4 জন লোক আমাদের সঙ্গে সঙ্গে আসছিল বটে, কিন্তু তারা কাছাকাছি থাকে। খানিকটা গিয়েই তারা ডাইনে বায়ে মাঠের মধ্যে নেমে যে যার গ্রামের পথ ধরল। ব্যাস, আমরা একদম একা। সামনে আর পেছনে একটিও লোক নেই। সঙ্গী বলতে স্রেফ পশ্চিমা ভিত্তটি, ওকে নিয়েই এখন বাদ বাকি পথ আমাকে পাড়ি দিতে হবে। বাজপেয়ীদা আবার একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সত্যি এক কথাই বলি, এতক্ষণ যে ভয়টাকে একদম আমূল দিইনি, একেবারে সেটাই হঠাৎ ফিরে এলো। আর কিছু না, ডাকাতের ভয়, সঙ্গে 300 টাকা রয়েছে। এ যখনকার কথা বলছি, 300 টাকার দাম নেহাত তখন কম ছিল না। হঠাৎ যদি এই ফাঁকা পথে একদল লোক হঠাৎ রে রে করে সামনে এসে দাঁড়ায়, তখন কি করব? শুনেছি এদিকে ডাকাতি বড় একটা হয় না, কিন্তু হতে কতক্ষণ? হাতে একটা লাঠিও তো নেই। আশেপাশে নেহাত কিছু কাটা ঝোপ, পাবলা গাছ ছাড়া বড় রকমের কোনো গাছ পর্যন্ত নেই। ডাল ভেঙে মজবুত একটা লাঠির কাজ চালানো যাবে, তাহলে এইসব ভাবছি, এমন সময় একটা বাকের মুখে খুবই মিহি গলায় একটা কান্নার শব্দ কানে এলো। একবার মনে হলো ঝোপঝাড়ের মধ্য দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন অমন একটা শব্দ হয় বটে, কিন্তু পরক্ষণে বুঝলাম যে না, এটা বাতাসের শব্দ নয়। ভিত্তটাকে বললাম, শুনছিস? দাঁড়িয়ে গিয়ে শব্দটা ভালো করে শুনে নিয়ে সে বলল, কই, বাচ্চা রোতা হে, অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে। বাঘটা ঘুরে আরেকটু এগিয়ে গিয়ে দেখলুম ঠিকই তো, রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা 3-4 বছরের ছোট্ট ছেলে হাপুস নয়নে কাঁদছে। গায়ে জামা নেই, পরনে ইজের নেই, একেবারে উদ্যম বাচ্চা, শুধু গলায় একটা ধুকধুকি। এদিকে মানে মুর্শিদাবাদ জেলায় এই এলাকায় বিহার থেকে আসা দোহাতি মিস্ত্রি মজুর কুলি কামিন কিছু কম থাকেন না। বাচ্চাটার গলায় ধুকধুকি দেখে মনে হলো তাদেরই কারো ছেলে হবে, কিন্তু ছেলেটাকে এইভাবে পথের মধ্যে ফেলে রেখে তারা গেল কোথায়? এ তো বড় খামখেয়ালি বাপ মা, সম্ভবত হাটে এসেছিল। তারপর সদাও পত্র করে সামনে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে বাচ্চাটা ছেলেটা যে পেছনে পড়ে রইল সে খেয়াল নেই। গলা উঁচিয়ে 2-4 বার হাঁক ছাড়লুম, সামনে থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কিন্তু বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরাই বা এখন বাড়ি ফিরি কি করে? ফেলে রেখে গেলে তো মাঝরাত্রিতে শিয়াল কিংবা হেরোলেই একে এক টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। শেষ পর্যন্ত ঠিক করলুম সঙ্গে করে একে বাড়ি নিয়ে যাব আমাদের।
রাত্রিটা সেখানে থাকুক, তারপর কাল সকালবেলায় এ বাপ মায়ের খোঁজে বেরোনো যাবে। ধামাটা আমি আমার মাথায় তুলে নিলুম, আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে ভিত্তটি আমার পেছনে আসতে লাগলো। হাঁটতে হাঁটতে একবার পেছন ফিরে তাকিয়েছিলুম। দেখলুম ভিত্তের ঘাট থেকে তার গলার দুদিক পা ঝুলিয়ে বাচ্চাটা বেশ জুত করে বসে রয়েছে, আর কাঁদছে না, মুখে হাসি ফুটেছে। কিন্তু খানিকটা পথ গিয়েই খটকা লাগলো, ভিত্তটি বারবার পিছিয়ে পড়ছে। ওর তো ঠিক আমার পিছন পিছনই আসার কথা। তাহলে একবার জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, ব্যাপার কি? যেভাবে হাঁটছিস বাড়ি পৌঁছাতে রাত খাবার হয়ে যাবে তো। সে বলল, বাচ্চাটা নাকি দারুণ ভারী। শুনে এসে বললুম, আমার ধামার মধ্যে 5 সের আলু, 10 কেজি একটা কাঁঠাল, সের কয়েক বেগুন, মস্ত কুমড়ো রয়েছে। বাচ্চাটার ভার কি তার চেয়েও বেশি নাকি রে? এরপরে আরও খানিকক্ষণ কথা হলো না, কিন্তু তারপরে যা হলো তাজ্জব ব্যাপার। পেছন থেকে কাঁপা কাঁপা গলায় ডাক শুনলাম, বাবু। ভিত্তটির গলা, মনে হলো সে খুব ভয় পেয়েছে। পেছন না ফিরেই বললুম, কেন রে, কি হলো আবার? তাতে ওই কাঁপা গলাতে এসে বলল, বাবু, ইস্কা টেংরি তো বাড়তে চলি। ক্রমের পা বেড়েই চলেছে। এরপর পিছন না ফিরে উপায় কি? কিন্তু পিছন ফিরে যা দেখলুম তাতে আমার বাঘ স্ফূর্তি আর হলো না, একেবারে ভিমড়ি খাওয়ার জোগাড় হলো। বাজপেয়ীদা আবার খানিকক্ষণ চুপ করে রইলেন। আমরা এদিকে অস্থির হয়ে উঠে পড়েছি। বললুম, কি হলো বাজপেয়ীদা, চুপ করে গেলেন কেন? যা দেখলুম আপনারা বিশ্বাস করবেন না ভাই। বিশ্বাস করি না করি সে আমরা বুঝবো, আপনি কি দেখলেন সেটাই বলুন। দেখলুম বাজপেয়ীদা বললেন, ওহ, সে কথা ভাবলে এখন আমার গায়ে কাঁটা দেয়। যার চললে কি দেখলেন সেই হটে বলুন না। দেখলুম যে ছেলেটা আমাদের বাড়ির চাকরের গলার দুপাশ দিয়ে ঠ্যাং ঝুলিয়ে বসেছিল। সেই ঠ্যাং লম্বা হয়ে গিয়ে একবারে মাটিতে ঠেকেছে। তারপর চাকরের ঘাট থেকে মস্ত একটা লাফ দিয়ে মাটিতে নেমে পাশের গ্রামের দিকে ছুট লাগে। কোথায় সে মিশিয়ে গেল কিচ্ছু বুঝলাম না। আর আপনারা? সঙ্গে সঙ্গে মাথার ধামাটা মাটিতে নামিয়ে আমিও ছুট লাগালাম। চাকরটি দৌড়া লাগলো আমার পেছন পেছন। দৌড়াতে দৌড়াতে একবারও পেছনে তাকায়নি, একেবারে বাড়িতে এসে তবে থামে। গল্প শেষ করে বাজপেয়ীদা বললেন, আছে রে ভাই, ভালো মন্দ সব রকমের আত্মাই আছে, তা আপনারা বিশ্বাস করুন বা না করুন। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।